26 জুন 2019 সকাল 10টার দিকে বরগুনায় অবস্থিত বরগুনা সরকারি কলেজের সামনে সাদা শার্ট পরিহিত একটি ছেলেকে দেখা যায়। সে কলেজে ঢোকে এবং তার সাথে একটি মেয়েকে নিয়ে বের হয়। ছেলেটি মেয়েটিকে নিয়ে রাস্তার পাশে পার্ক করা তার বাইকের সামনে যায়, কিন্তু মেয়েটি বাইকে উঠতে অস্বীকৃতি জানিয়ে হাঁটতে শুরু করেন। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন একদল যুবক। তাদের মধ্যে একজন সাদা শার্ট পরিহিত ছেলেটিকে পেছন থেকে জাপটে ধরেন। এরপর তারা ছেলেটিকে টেনে হিঁচড়ে কলেজ থেকে একটু দূরে ক্যালিক্স একাডেমির সামনে নিয়ে যান। সেখানে তারা ছেলেটিকে এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করে। এ সময় একজন যুবক দুটি রান্দা নিয়ে আসেন। সে একটি নিজের কাছে রেখে আরেকটি তার পাশের জনকে দেয়। এরপরই তারা সাদা শার্ট পরিহিত ছেলেটিকে কোপাতে শুরু করেন। তার সাথে থাকা মেয়েটি তাদের থামাতে চেষ্টা করেও পারেননি। মিনিট 10 এভাবে কোপানোর পর দলটি সেখান থেকে চলে যায়। ভিডিও ফুটেজে দেখা যায় সেখানে অনেক লোকজন থাকলেও ছেলেটিকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। রক্তাক্ত অবস্থায় সে একাই রিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনার এক মধ্যবিত্ত পরিবারের জন্ম রিফাত শরীফের। ছোটবেলা থেকেই পড়াশোনায় একদমই মন ছিল না। স্কুলে গিয়ে ক্লাস না করে বাইরে ঘুরে বেড়ানো, সহপাঠীদের কাছ থেকে খাতা কলম চুরি করা, এসব ছিল তার নিত্যদিনের স্বভাব। কিন্তু বড় হয়েও তার এই অভ্যাস পরিবর্তন হয়নি। স্কুলে রিফাতের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন নয়ন। তারা দুজনেই ছিলেন মাদকাসক্ত। রিফাত ও নয়ন তাদের বন্ধুদের নিয়ে একটি কিশোর গ্যাং তৈরি করেন। কলেজে পড়ার সময় রিফাত ও তার বন্ধুরা ছাত্রাবাসে থাকা ছেলেদের মোবাইল, ল্যাপটপ জোর করে নিয়ে যেত। এছাড়া তারা লোকজনের কাছ থেকে হুমকি ধামকি দিয়ে টাকা পয়সাও ছিনিয়ে নিত। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও তারা সম্পৃক্ত ছিলেন। এ সময় তাদের মধ্যে আচমকাই এক নারী চরিত্রের আগমন ঘটে, যিনি এই পুরো ঘটনার দৃশ্যপট বদলে দেন, যা গিয়ে শেষ হয় এক নির্মম বাস্তবতায়। আয়েশা সিদ্দিকা মিন্নি। তিনি রিফাত ও নয়নদের সাথে একই এলাকায় বসবাস করতেন, পড়তেন বরগুনা সরকারি কলেজে। এ সময় রিফাতের নজর পড়ে মিন্নির ওপর। তিনি মিন্নির কলেজে যাওয়া আসার পথে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেন। মিন্নি প্রথমে তাকে পাত্তা দেয়নি, কিন্তু পরবর্তীতে তিনি রিফাতের প্রতি আকৃষ্ট হন এবং তার সঙ্গে সম্পর্কে জড়ান। এদিকে বন্ধু মহলে রিফাতের উপস্থিতি কমতে থাকে। বন্ধুরা এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন রিফাত একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। তারা রিফাতকে মেয়েটির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে বলেন। একদিন রিফাত মিন্নিকে নিয়ে বন্ধুদের আড্ডায় আসে এবং তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কিন্তু এই পরিচয় যে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে সেটা সে কল্পনা করতে পারেনি। রিফাতের বন্ধু নয়নের নজর পড়ে মিন্নির ওপর। সে মিন্নিকে নানাভাবে বিরক্ত করতে শুরু করে এবং তার সঙ্গে সম্পর্ক করতে বলে। মিন্নি এটা রিফাত শরীফকে জানায়। রিফাত এটা শুনে প্রচন্ড রাগান্বিত হয় এবং নয়নের সাথে ঝগড়া করে এবং তাদের ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসে। আর এতেই রিফাতের সাথে নয়নের শৈশবের বন্ধুত্ব চরম শত্রুতায় রূপ নেয়। মিন্নির সাথে সম্পর্ক এবং ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসার পর রিফাতের মধ্যে অপরাধ প্রবণতা কমতে থাকে, কিন্তু ওদিকে নয়ন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তার ফ্রেন্ড এবং এলাকার ছোট ভাইদের নিয়ে একটি গ্যাং তৈরি করে। নয়ন নিজের নাম দেয় নয়ন বন্ড এবং তাদের গ্যাংয়ের নামকরণ করে বন্ড 007। তারা মেসেঞ্জারে একটি গ্রুপ খোলে। নয়ন সেখানে তার লোকদের দিক নির্দেশনা দিত। তাদের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই সহ এমন কোনো কাজ নেই যা তারা করতো না। তাদের ভয়ে এলাকার লোকজন সবসময় তটস্থ থাকতো। ক্ষমতা বাড়ার সাথে সাথে নয়ন যেন আরো বেপরোয়া হয়ে ওঠে। সে রিফাতের নিষেধ করা সত্ত্বেও মিন্নির পিছু ছাড়েনি, বরং তাকে আগের থেকেও আরো বেশি বিরক্ত করতে শুরু করে। এ সময় মিন্নি নয়নের সাথে মিশতে শুরু করে। রিফাতের অগোচরে সে নয়নের সাথেও সম্পর্কে জড়ায়। 20 এপ্রিল 2019 নয়ন মিন্নিকে ফোন করে বাসার বাইরে আসতে বলে। নয়ন মিন্নিকে নিয়ে স্থানীয় একটি কাজী অফিসে যায়। মিন্নি সেখানে গিয়ে দেখে নয়ন ও তার বিয়ের আয়োজন করা হচ্ছে। মিন্নি এতে অবাক হয়ে যায়। সে বলে সে নয়নকে বিয়ে করতে পারবে না, কারণ রিফাতের সাথে তার আগে থেকে সম্পর্ক ছিল এবং খুব শীঘ্রই তারা বিয়ে করবে। এই ঘটনা নয়ন, তার বন্ধুরা এবং মিন্নি ছাড়া আর কেউ জানতে পারেনি, কিন্তু নাছোড়বান্দা নয়ন তার কথা শোনেনি, উল্টো তাকে জোর করে বিয়ে করে। এমনকি মিন্নি তার হবু স্বামী রিফাতকেও এ ব্যাপারে কিছু বলেনি। এই ঘটনার মাস দুয়েক পর রিফাত শরীফ মিন্নিকে বিয়ের প্রস্তাব দেয়।
মিন্নিও কিছু না বলে সেটা মেনে নেয়। কয়েকদিন পর ধুমধাম করে তাদের বিয়ে হয়। তাদের বিয়ের কথা নয়ন জানতে পারে। নয়ন মিন্নিকে ফোন দেয়। মিন্নি নয়নকে অনুরোধ করে যাতে নয়ন তাদের গোপন বিয়ের কথা প্রকাশ্যে না বলে। নয়ন সেটা মেনে নেয়, কিন্তু শর্ত দেয় তার সাথে মাঝে মাঝে দেখা করতে হবে। মিন্নিও সেটা মেনে নেয়। 24 জুন 2019 সেদিন ছিল মিন্নির জন্মদিন। নয়ন মিন্নিকে ফোন করে এবং তাদের বাজারের একটি রেস্টুরেন্টে আসতে বলে। সেখানে নয়ন ও তার বন্ধুরা আগেই বার্থডে কেক নিয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর মিন্নি সেখানে যায়। তারা সেখানে কেক কেটে মিন্নির জন্মদিন উদযাপন করেন। তাদের উদযাপনের মুহূর্ত নয়নের গ্যাংয়ের সদস্য হৃদয় ভিডিও করে এবং সেটা ফেসবুকে আপলোড করে। ভিডিওটি নজরে আসে মিন্নির স্বামী রিফাতের। সেদিন বিকেলে বাজারে রিফাতের সাথে হৃদয়ের দেখা হয়। রিফাত হৃদয়ের ফোন জোর করে কেড়ে নেয় এবং তার আপলোড করা ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দেয়। রাতে মিন্নি বাসায় আসলে রিফাত তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন। এক পর্যায়ে রিফাত মিন্নির গায়ে হাত তোলেন। এর কিছুক্ষণ পর মিন্নির কাছে নয়নের ফোন আসে। নয়ন বলে রিফাত তার সহযোগী হৃদয়ের ফোন নিয়ে গেছে, তার ফোনটি যেন যত দ্রুত সম্ভব ফেরত দেয়। মিন্নি তার স্বামী রিফাতকে হৃদয়ের ফোন ফেরত দিতে বলেন। রিফাত এতে আরো রেগে যায় এবং দ্বিতীয় দফায় মিন্নিকে মারধর করে। পরে মিন্নি সব কথা নয়নকে জানায়। নয়ন এটা শুনে প্রচন্ড রেগে যায় এবং প্ল্যান করে সে রিফাতের উপর প্রতিশোধ নেবে। 25 জুন রাতে নয়ন এ ব্যাপারে তাদের বন্ড 007 গ্রুপে আলোচনা করে। নয়ন বলেন পরদিন সকালে যেন গ্রুপের সবাই কলেজের সামনে উপস্থিত থাকে। 26 জুন সকালে মিন্নি প্রতিদিনের মতোই কলেজে যায়। সকাল 10:12 তিনি কলেজ থেকে বের হন। বাইরে অপেক্ষারত রিফাত তার স্ত্রী মিন্নিকে নিয়ে রাস্তার পাশে পার্ক করা তার বাইকের সামনে যান, কিন্তু মিন্নি বাইক দেখে সেটাই উঠতে অস্বীকৃতি জানায় এবং কলেজের সামনে ফিরে আসে। ঠিক তখনই একদল ছেলেকে দেখা যায়। তারা হলেন বন্ড 007 গ্রুপের সদস্য রিফাত ফরাজি, রিশান ফরাজি, টিকটক হৃদয় সহ আরো বেশ কয়েকজন। তাদের মধ্যে রিশান ফরাজি রিফাতকে পেছন থেকে জাপটে ধরেন। এরপর তাকে টেনে হিঁচড়ে ক্যালিক্স একাডেমির সামনে নিয়ে আসেন। সেখানে আগে থেকেই ছিলেন নয়ন বন্ড। তারা সেখানে রিফাতকে এলোপাথারি কিল ঘুষি মারতে শুরু করেন। ঘটনার এক পর্যায়ে রিফাত ফরাজি দৌড়ে গিয়ে দুটি রান্দা নিয়ে আসেন, একটি নিজের কাছে রেখে আরেকটি নয়ন বন্ডকে দেন। এরপর তারা রিফাতকে কোপাতে শুরু করেন। রিফাতের স্ত্রী মিন্নি তাদের আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রিফাতের মৃত্যু হয়। মুহূর্তে এই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এই ঘটনার একদিন পর 27 জুন রিফাতের বাবা দুলাল শরীফ 12 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নামে। 2 জুলাই গোপন সংবাদের ভিত্তিতে তারা নয়ন বন্ডের অবস্থান জানতে পারে। তাৎক্ষণিক পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন, কিন্তু নয়ন ও তার সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। এদিকে পুলিশও পাল্টা গুলি বিনিময় করে। এক সময় তারা পিছু হটতে শুরু করে, কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে নয়ন বন্ডের লাশ উদ্ধার করে। 3 জুলাই পুলিশ ঘটনার অন্যতম মূল আসামি রিফাত ফরাজিকে গ্রেফতার করে। 16 জুলাই রিফাত শরীফের স্ত্রী মিন্নিকেও গ্রেফতার করা হয়। 18 জুলাই মিন্নি রিফাত হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। 1 সেপ্টেম্বর 2019 পুলিশ মিন্নি সহ 23 জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করে। মামলাটি দুটি অংশে বিভক্ত করা হয়। একটি অংশে রাখা হয় 14 জন অপ্রাপ্তবয়স্ক আসামিকে এবং অপর একটি অংশে 10 জন প্রাপ্তবয়স্ক আসামিকে। 30 সেপ্টেম্বর 2020 বরগুনা জেলা আদালত মামলাটির রায় ঘোষণা করে। রায়ে রিফাতের স্ত্রী মিন্নি সহ 6 জনকে ফাঁসির আদেশ দেয় আদালত। যথেষ্ট প্রমাণ না থাকায় বাকি 4 জনকে বেকসুর খালাস দেয়া হয়। এছাড়া 14 জন অপ্রাপ্তবয়স্ক আসামিকে পাঠানো হয় যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে। রায়ের পর আদালত চত্বরেই ক্ষোভ ছাড়েন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন। তিনি বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ, তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। এই মামলার আরেক আসামি রিশান ফরাজিকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি একটি নাম উচ্চারণ করেন, যা এই কেসকে আরো ঘোলাটে করে দেয়। সুনাম দেবনাথ, তিনি তৎকালীন বরগুনা 1 আসনের এমপি সুরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে। বাতাসে কান পাতলে শোনা যায় তিনি সেই এলাকার সবচেয়ে বড় মাদক কারবারের সাথে যুক্ত। রিফাত শরীফও তার সাথে মাদকের ব্যবসা করতেন। অভিযোগ আছে মাদকের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে রিফাতের সঙ্গে তার দ্বন্দ্ব হয়। এরই পরিপ্রেক্ষিতে
তিনি নয়ন বন্ডকে রিফাতকে হত্যার নির্দেশ দেন। নয়ন এই নির্দেশ পেয়ে যেন এক ঢিলে দুই পাখি মারার সুযোগ পায়। সে ভাবে রিফাতকে মারলে মিন্নিকে সে বিয়ে করতে পারবে। এরই শেষ পরিণতি গিয়ে দাঁড়ায় এক নৃশংস হত্যাকাণ্ডে। হয়তো মিন্নি দোষী ছিল কিংবা ছিল না, কিন্তু নির্দোষ হয়েও যদি ফাঁসির আসামি হতে হয় তাহলে সেটা দেশের বিচার ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করবে, উন্মোচন করবে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাবের এক কালো অধ্যায়।